এই নাও, গয়না কেনার জন্য টাকা চাইছিলে, এই 1 লাখ টাকা রাখো। চলো। ভাই তুই এইখানে? দাদা, বোনের পরীক্ষার ফিসের জন্য কিছু টাকা লাগবে, তুই কিছু টাকা দে না, তাহলে বোন এবছর ভালো করে পরীক্ষা দিতে পারবে। মানে তোরা পাগল হয়ে গেছিস? আমাকে বলতো, মানে এমনিতেই এত ইএমআই, এই গাড়িরও ইএমআই চলছে, এত ইএমআই নিয়ে ঠিকমতো দুটা খেতেও পাচ্ছি না, তার উপর তোরা মাঝে মাঝে চলে আসিস টাকা নিতে। এই গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, এত দেনা, এই যে টাকাটা দেখতে পাচ্ছিস এটাও দেনায় চলে যাবে। আর এই মাসে যদি বাড়ির ইএমআইটা না দিতে পারি, ব্যাংকের লোক এসে বাড়ি থেকে বের করে দেবে। আর তুই খেতে বাড়ি করছিস তো, ওটা নিয়েই থাক, আর বোনের বিয়ে দিয়ে দে। কুসুম, তুমি একটু বুঝে বলো না ভাইকে। সত্যিই তো ভাই, তোমাদের কি এইটুখানি কমন সেন্স নেই? তুমি জানো তোমার দাদা কতটা স্ট্রাগল করছে, দিন রাত কাজ করছে, আমাদের হাতে একটা টাকা পয়সা নেই পর্যন্ত, সারা দিন এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি ইএমআই টাকা জোগাড় করার জন্য। আর তোমরা প্রতিটা মাস চলে আসো, এসে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, এই জন্য টাকা লাগবে ওই জন্য টাকা লাগবে বলে বলে আমাদের মাথা খারাপ করে দিয়েছো। হ্যাঁ মানছি তোমাদের বাবা ওকে পড়াশোনা শিখিয়েছে, শিখিয়ে একটা গভর্নমেন্ট জব পাইয়ে দিয়েছে, তার মানে কি তোমাদের রেসপন্সিবিলিটি সবসময় পালন করতে হবে বলো তো? এগুলো কোন ধরনের জিনিস? দেখো আমরা এমনিই অনেক প্রবলেমে আছি, তোমরা প্লিজ প্রত্যেক মান্থে এসে এসে না এইভাবে টাকা চাইবে না, কারণ তোমাদের যখন দিতে পারি না আমাদেরও খারাপ লাগে। তো এইভাবে না প্রত্যেক মাসে এসে চাইবে না টাকা। দাদা, দাদা তুই আমাকে ক্ষমা করে দে, আমি না জেনেই তোর কাছে টাকা চাইতে চলে এসেছি। আসলে কি বলতো, বাবা তো অনেক কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছে, আর তোর পড়ার জন্য সব জায়গা জমিও বিক্রি করে দিয়েছে। আর আমরা সবাই ভেবেছিলাম তুই পড়াশোনা করে চাকরি করে আমাদেরকে হয়তো দেখবি, বোনকে ভালো করে পড়াশোনা করাবি, কিন্তু এতদিন ধরে আমরা শুধু নিজের কথাই ভেবে গেছি, কোনোদিনও তোর পরিস্থিতি বুঝতে আসি। তোর যে নতুন সংসার হয়েছে, তোর দায়িত্ব বেড়েছে, সেটা আমরা ভুলে গেছিলাম। বোনকে না হয় আমি 2 বছর পরে পরীক্ষা দিতে বলবো, আর তুই বরং তোর যত ধার দেনা রয়েছে সেগুলো শোধ কর। আসলে কি বলতো, আমি না জেনে তোর কাছে টাকা চাইতে চলে আসলাম, আমাকে তুই ক্ষমা করে দে, আমি আর কোনোদিনও তোর কাছে টাকা চাইতে আসবো না। ভালো থাকিস তোরা, হ্যাঁ, আমি কোনো ব্যবস্থা করে নেবো। ভাগ্যিস আজকে উল্টোপাল্টা বলে দিয়েছি, নাহলে প্রত্যেক মাসে এসে না এইভাবে টাকা চাইতো। ও মুখটা নষ্ট করে দিলাম। এই তুমি চলো গয়নাটা কিনে আনি। ও দাদা তুমি চলে এসেছো? হ্যাঁ, শোন না, তোর পরীক্ষার ফিসটা না আমি জোগাড় করতে পারিনি, তুই এক কাজ কর না, তুই এবছর পড়াটা বন্ধ রাখ, তুই বরং সামনের বছর পরীক্ষাটা দিই, কেমন? কেন তুমি বড়দাকে আমার ফিসের কথা বলনি? বলেছিলাম, কিন্তু ও না অনেক দেনার মধ্যে পড়ে আছে, অনেক সমস্যা ওর, গাড়ির কিস্তি, ঘরের লোন, আরো অনেক ধার দেনা। আর আমরা এদিকে ভাবছি ও সরকারি চাকরি করে কত টাকা ইনকাম করছে, কিন্তু ও বেচারা যে এত ধার দেনার মধ্যে পড়ে রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝছি না। আর ওরা দুজনে কাজবাজ করে সমস্ত ধার দেনা মেটাচ্ছে। সামনের মাসে যদি 1 লাখ টাকা না দিতে পারে, তাহলে ওদের ঘরটাই নিয়ে নেবে, আর ঘর থেকে ওদেরকে বের করে দেবে। আমি ওর ভাই হয়ে যদি ওর ভাইয়ের পাশে না দাঁড়াই, তাহলে কেমন দেখায় বল? তুই যা, খাবারটা রেডি কর, যা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে দাদা। এত ধার দেনার মধ্যে পড়ে রয়েছে, 1 লাখ টাকা যদি না জোগাড় করে দিতে পারে, তাহলে যদি ওদের ঘর থেকে বের করে দেয়, ওরা যাবে কোথায়? না না, আমাকেই কিছু করতে হবে। আচ্ছা শোনো, কি বলে, তুমি একটা ছোট্ট মঙ্গলসূত্র পরেছো, অবি সোনার, একটা ডায়মন্ডে নিয়ে নাও। তোমার স্বামীর কি টাকা পয়সা কম আছে নাকি? তোমার স্বামী সরকারি চাকরি করে। ঠিকই বলেছো, আমার স্বামীর যখন এত টাকা পয়সা, সেটা আমিই তো ওড়াবো, আমি ছাড়া কে ওড়াবে? এবার না একটা নেকলেস নেবো, তাও আবার ডায়মন্ডের। ঠিক আছে চলো। আরে ভাই, তুই, তোকে না বলেছি আমার কাছে টাকা পয়সা নেই, তা আবার চলে এসেছিস টাকা নিতে? না রে দাদা, আমি তোর থেকে টাকা নিতে আসিনি, আমি তো তোকে টাকা দিতে এসেছি। এই নে 1 লাখ টাকা আছে এখানে, তুই বলেছিলিস না এই ঘরের লোন শোধ না করতে পারলে তোদের ঘরটা নিয়ে নেবে, তোদের ঘর থেকে তাড়িয়ে দেবে, তাই জন্য এই টাকাটা জোগাড় করে নিয়ে আসলাম, এই নে। কিন্তু ভাই, তুই এতগুলো টাকা কোথায় পেলি? আমার ওই নতুন ট্রাক্টরটা কিনেছিলাম না, ওইটা বিক্রি করে টাকাটা নিয়ে আসলাম। আসলে ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়াবো না তা কখনো হয়? তুই চিন্তা করিস না, আমি আবার কাজ করে নতুন ট্রাক্টর কিনে নেব।
তুই তোর ঘরের টাকাটা শোধ কর, আর না হলে তোদের ঘর থেকে বের করে দিলে তোরা থাকবি কোথায়, খাবি কি? আচ্ছা ভাই, আজকে তুই যদি আমার বড় হতিস তাহলে আমি তোর পা ধরে ক্ষমা চাইতাম। আসলে কি না, আমার গাড়ি বাড়ির কোনো কিছুরই EMI নেই, আমি কোনো দেনায়ও নেই। আমি তোকে সব মিথ্যা কথা বলেছি। ভগবান আমাকে অনেক ভালো রেখেছে, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোকে না অনেক মিথ্যা কথা বলেছি। সত্যি ভাই, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে না আমিই আছি। আমি না থাকলে এগুলো হতোই না। আমি হয়তো ওর মাথাটা খেয়েছি, বিয়ের পর আমি ওকে নিয়ে আলাদা হয়ে গেলাম। সেখানে আমার উচিত ছিল সবাইকে নিয়ে একসাথে থাকা। তোমার বাবা এত কষ্ট করে ওকে পড়াশোনা শিখিয়েছে, মানুষের মতন মানুষ তৈরি করেছে, একটা গভর্নমেন্ট জব দিয়েছে, আর সেখানে আমি নিজের স্বার্থটা বুঝে ওর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তোমাদের কথাটা একবারও চিন্তা করলাম না। দিনের পর দিন ওকে এটা বুঝিয়েছি যে ফ্যামিলির সাথে থেকো না, ফ্যামিলির সাথ দিও না। আর আজকে তুমি আমাকে সত্যিটা দেখিয়ে দিলে যে রক্তের সম্পর্কের থেকে বড় কোনো সম্পর্ক হতে পারে না। তুমি নিজের স্বপ্নের ট্রাক্টরটা, যেটা তুমি এত কষ্ট করে কিনেছো, সেটা তুমি তোমার দাদার জন্য বিক্রি করে দিলে, শুধু এটা ভেবে যাতে আমাদের মাথার উপর থেকে ছাদটা না সরে যায়। সেখানে আমি তোমাদের সাথে এগুলো করছিলাম, দিনের পর দিন ওর মাথা খাচ্ছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, এই সব কিছুর পেছনেই আমিই আছি। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আর ভাই, তুই ওই টাকাটা রেখে দে, আর তোর ট্রাক্টরটা ছাড়িয়ে নিস। আর বোনের পড়াশোনার জন্য যত টাকা লাগবে আমাকে বলিস, আমি দিয়ে দেবো। আর তোর খরচার জন্য যা লাগে আমাকে বলবি, আমি সব টাকা দিয়ে দেবো। না রে দাদা, আমি তো নিজের জন্য কখনো তোর কাছে কোনোদিনও চাইনি। বাড়ির এই অবস্থা দেখে আমি তোর কাছে টাকা চাইতাম। আসলে কি বলতো, আমি চেয়েছিলাম তুই যেভাবে পড়াশোনা করে সরকারি চাকরি করছিস, বোনকেও সেভাবে পড়িয়ে ও যাতে একটা সরকারি চাকরি পায়। টাকা তো আমি আবার কাজ করে ইনকাম করে নিতে পারবো, টাকাটা আমার কাছে বড় জিনিস নয় রে। আসলে আমরা এত কষ্ট করি একে অপরের সাথ দেওয়ার জন্য, খালি হাতে সবাই আসে আর খালি হাতে যেতে হয়, কেউ এই টাকা সাথে নিয়ে যায় না। যাই হোক, তোরা ভালো থাকিস এটুকুই চাইবো। আর তুই বোনের ফিসটা অনলাইনে ভরে দিস, আমি তাহলে আসি। হ্যাঁ, আসি বৌদি।